আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা জামাতে ইসলামের উত্থান, চাপে বিএনপি, বগুড়া এখন কার দুর্গ। অনেকের মনে ধারণা আছে বগুড়া মানেই বিএনপির ঘাঁটি, কিন্তু এ ধারণা ভুল। বগুড়া জেলায় বিএনপির প্রতি জনসমর্থনের ধরন কখনোই গোপালগঞ্জ কিংবা রংপুরের মতো ছিল না। অর্থাৎ গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগ কিংবা রংপুর মানেই জাতীয় পার্টি, এমন রাজনৈতিক অবস্থা বগুড়াতে কখনোই ছিল না। ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম একটি অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে বগুড়ায় বিএনপির পাশাপাশি জামাতে ইসলামী, আওয়ামী লীগ, এমনকি জাতীয় পার্টির উল্লেখযোগ্য সমর্থন দেখা গেছে। তাই বগুড়ার পটচিত্র গোপালগঞ্জ কিংবা রংপুরের মতো নয়। আসলে বগুড়া জেলায় ভোটারদের জনসমর্থনগত অবস্থানে অনেক বৈচিত্র্য রয়েছে। বস্তুত বগুড়ার ভোটচিত্রের আদি রূপ সম্পর্কে জানা প্রয়োজন। বগুড়া এমন একটি জেলা যেখান থেকে দেশ ৩ জন রাষ্ট্রপ্রধান পেয়েছেন, এর মধ্যে ২ জন বিএনপির। তারা হলেন প্রেসিডেন্ট শহীদ জিয়া এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু তাদের পূর্বে আরও একজন ছিলেন মোহাম্মদ আলী, যিনি ১৯৫০-এর দশকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী ছিলেন মুসলিম লীগের শীর্ষস্থানীয় নেতা। তিনি বগুড়ার নবাব পরিবারের সন্তান। মূলত তার সময়কালেই বগুড়ায় মুসলিম লীগের জনসমর্থন তুঙ্গে ওঠে। ১৯৭০ সালের নির্বাচনে সারা পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের যে ২ জন প্রাদেশিক সংসদ সদস্য আওয়ামী লীগের বাইরে থেকে নির্বাচিত হয়েছিলেন, তাদের একজন ছিলেন এই বগুড়ার একটি আসনে। তবে বগুড়ায় ইসলামী ভাবধারার রাজনৈতিক চেতনার ইতিহাস আরও পুরনো। ফকির মজনু শাহ আন্দোলন, ফারাইজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, খেলাফত আন্দোলন, পাকিস্তান প্রতিষ্ঠা আন্দোলন, ঐতিহাসিক এসব আন্দোলনে বগুড়া ছিল অগ্রগামী। বগুড়ার সামগ্রিক জনগোষ্ঠীর মনে এই ইসলামী চেতনাবোধের উন্মেষ ঘটার কারণ মধ্যযুগে ২ জন ইসলাম প্রচারক ও মুজাহিদের আগমন। এদের একজন ছিলেন হজরত শাহ সুলতান বাল্খী মাহিসাওয়ার, আর আরেকজন হলেন শাহ ফতে আলী। যাই হোক, এই ইসলামী চেতনা থেকেই বগুড়া মূলত পরবর্তী যুগে হয়ে ওঠে অ্যান্টি ধর্মনিরপেক্ষতাবাদ, অ্যান্টি ভারতীয় আধিপত্যবাদ এবং অ্যান্টি আওয়ামী লীগের ঘাঁটি। এর প্রমাণ পাওয়া যায় বাংলাদেশে অনুষ্ঠিত ইতিহাসের সর্বপ্রথম অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ১৯৯১ সালে। ওই নির্বাচনে বগুড়া জেলা জুড়ে আওয়ামী লীগের শক্তিশালী সংগঠন ও জনসমর্থন থাকা সত্ত্বেও তারা ৭টি আসনেই পরাজিত হয়। বিএনপি ৬টি আসনে এবং জামাতে ইসলামী ১টি আসনে ওই নির্বাচনে জয়লাভ করে। যদিও প্রতিটি আসনে আওয়ামী লীগ উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকে। এখন কথা হলো, বগুড়ায় কেন জামাতে ইসলামী এত শক্তিশালী ও জনপ্রিয় হয়ে উঠল? প্রথমত, বগুড়ায় ব্রিটিশ ও পাকিস্তান আমলে জনপ্রিয় দল ছিল মুসলিম লীগ। স্বাধীন বাংলাদেশে এই মুসলিম লীগ বিলুপ্ত হয়ে পড়লে এর হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকরা জামাতে ইসলামীর সমর্থক হয়ে ওঠেন। দ্বিতীয়ত, বগুড়া একটি কয়েক শত বছরের আদি শহর। এই শহরে উত্তরবঙ্গের ১৬টি জেলার মানুষ তাদের নিজ নিজ জেলা থেকে অভিবাসিত হয়ে বসতি স্থাপন করেছেন। দক্ষিণ অঞ্চলের জেলাগুলো থেকেও মানুষ এখানে বসতি গড়েছেন। বরিশাল, নোয়াখালী অঞ্চল থেকেও এখানে মানুষ এসেছেন। এজন্য বগুড়াকে বলা হয় কসমোপলিটান শহর। এই শহর আদিকাল থেকেই ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা এবং শিক্ষার কেন্দ্রস্থল। বগুড়া শহরের এই গুরুত্বকে অনুধাবন করে ১৯৮০-র দশক থেকেই এখানে জামাতে ইসলামী তাদের সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে মনোনিবেশ করে। বিশেষ করে জামাতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের পরিচালনায় বিভিন্ন ছাত্রাবাস ও কোচিং সেন্টার গড়ে ওঠে। এর ফলাফলে বগুড়া শহরে জামাতে ইসলামীর একটা শক্তিশালী অবস্থান তৈরি হয়। বগুড়া শহরে জামাতে ইসলামীর সবচেয়ে বড় সাংগঠনিক শক্তিমত্তার প্রকাশ ঘটে ২০১৩ সালের মার্চ মাসে। সে সময় জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে ঘিরে এক রাতের মধ্যেই সারা বগুড়া শহর দখল করে নেয় জামাতে ইসলামীর কর্মী সমর্থকরা। এ সময় পুলিশের গুলিতে বহু সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।
এ ঘটনার 1 মাস পর এপ্রিলের শেষ সপ্তাহে হেফাজতে ইসলামের ব্যানারে বগুড়ায় আরেকটি গণজমায়েত অনুষ্ঠিত হয়, যেখানে কয়েক লাখ মানুষ উপস্থিত হন। এভাবে শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বগুড়া শহরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে জামাতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করে। এমনিভাবে 24 জুলাই আন্দোলনেও জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির জোরালো ভূমিকা রাখে। জামাতে ইসলামের এই আন্দোলন সংগ্রাম বিএনপির চেয়েও কঠোর ছিল। ফলে আন্দোলন সংগ্রামের এই সাহসী ভূমিকার কারণে গত 15 বছরে বগুড়ায় জামাতে ইসলামীর জনপ্রিয়তা বেড়ে যায়। এখন কথা হলো 2026 সালের 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার ফলাফল কি হতে যাচ্ছে। 2001 এবং 2008 সালে বিএনপি জামাত জোটবদ্ধ নির্বাচন করার কারণে বগুড়া জেলায় জামাতে ইসলামের ভোটের শতাংশ ঠিক কত ছিল তা অপ্রকাশিত থেকে যায়। তবে 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আসন্ন নির্বাচন উপলক্ষে জামাতে ইসলামের যথেষ্ট জনসমর্থন বৃদ্ধির চিত্র প্রকাশিত হচ্ছে। বগুড়ায় রয়েছে 7টি আসন, এর মধ্যে এখন পর্যন্ত 3টি আসনে জামাতে ইসলামীর বিজয় লাভের সম্ভাবনা প্রবল। আসনগুলো হলো বগুড়া 2 শিবগঞ্জ, বগুড়া 3 আদমদিঘি ও দুপচাচিয়া এবং বগুড়া 4 কাহালু ও নন্দীগ্রাম উপজেলা। বগুড়া 2 শিবগঞ্জ উপজেলা আসনে 1991 সালে জামাতে ইসলামী জয়লাভ করেছিল। এরও আগে 1986 সালের নির্বাচনে ফ্রিডম পার্টির প্রার্থী কুরাল মার্কায় জয়ী হন। এবারের নির্বাচনে এই আসনটিতে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না শেষ পর্যন্ত বিএনপি জোটের প্রার্থী হতে পারেননি। এটা জনগণের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে। বগুড়া 3 আদমদিঘি ও দুপচাচিয়া আসনে বিপুল সংখ্যক আওয়ামী লীগের সমর্থক থাকা সত্ত্বেও 1991 সালে বিএনপি প্রার্থী আব্দুল মজিদ তালুকদার জয়ী হয়ে চমক দেখান। এই আব্দুল মজিদ তালুকদার ছিলেন সাবেক মুসলিম লীগ নেতা। তার মৃত্যুর পর 1996, 2001 ও 2008 সালে তার পুত্র আব্দুল মোমেন তালুকদার পরপর 3 বার বিএনপির প্রার্থী হিসাবে বিজয়ী হন। তবে 2008 সালের নির্বাচনে তিনি মাত্র 20,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। সেখানে আওয়ামী লীগ ঘরানার 2 জন প্রার্থী ছিলেন। তাদের ভোট একত্রিত হলে সেখানে বিএনপির প্রার্থী হারতে পারতেন। এই আসনে এবার আব্দুল মোমেন তালুকদারের মৃত্যুর পর তার ছোট ভাই বিএনপির প্রার্থী হয়েছেন। এর বিপরীতে জামাতে ইসলামের একজন তরুণ প্রার্থী এলাকায় সাড়া ফেলেছেন। এলাকায় জনসেবক হিসাবে তার বিশেষ পরিচিতি রয়েছে। এদিকে বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম আসন সবচেয়ে বেশি ইসলামপন্থীদের ঘাঁটি। এখানেই 1970 সালের নির্বাচনে মুসলিম লীগের প্রার্থী প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। এই এলাকাতেই 1990-এর দশকের শুরুতে এনজিওদের চড়া সুদের মাইক্রোক্রেডিট ব্যবসার বিরুদ্ধে বড় আন্দোলন সংগঠিত হয়েছিল। বগুড়া 5 শেরপুর ধুনট আসনে বিএনপি জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এটি একটি টস আপ আসন। শেষ পর্যন্ত এখানে কে বিজয়ী হবেন তা বলা যাচ্ছে না। এই আসনটি 1991 থেকে 2001 সাল পর্যন্ত বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বিজয়ী হয়েছেন। তিনি একজন শিল্পপতি। উল্লেখ্য যে এই বগুড়া 5 শেরপুর ধুনট আসনে 2008 সালের নির্বাচনে বিএনপি প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন। এই আসনের শেরপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ভোট ব্যাংক একটি বড় ফ্যাক্টর। জামাত প্রার্থী দবিবুর রহমান ছিলেন শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে যে তিনি শেরপুর উপজেলায় এগিয়ে থাকবেন। এর ফলে ধুনট উপজেলার ভোটচিত্রের ফলাফল নির্ধারণ করবে চূড়ান্তভাবে কে বিজয়ী হবেন। বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে বেগম খালেদা জিয়া নির্বাচিত হতেন বড় ব্যবধানে। কখনো বা তিনি এই আসনে বিজয়ী হবার পর তার ছেড়ে দিতেন এবং সেখানে দলের অন্য কোনো কেন্দ্রীয় নেতা উপনির্বাচনে বিজয়ী হয়ে আসতেন। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বর্তমানে ভোটচিত্রের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখানেও বিএনপি জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। শাহজাহানপুর উপজেলায় জনসমর্থনে জামাতে ইসলামী অনেক এগিয়ে আছে। এমত অবস্থায় গাবতলী উপজেলার ভোট চূড়ান্ত ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবে। বগুড়া 1 সারিয়াকান্দি সোনাতলা আসনটি হল বিএনপি জামাতের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আরেকটি কুরুক্ষেত্র হয়ে উঠেছে। 2008 সালের নির্বাচনে বিএনপি এই আসনটি আওয়ামী লীগের কাছে প্রায় 5,000 ভোটের ব্যবধানে হেরেছিল। সারিয়াকান্দি উপজেলায় আওয়ামী লীগের যথেষ্ট ভোট ব্যাংক রয়েছে। এই আসনে জামাতের প্রার্থী হয়েছেন 80 বছরেরও বেশি বয়সী একজন প্রবীণ শিক্ষাবিদ।
অন্যদিকে বিএনপির প্রার্থী হয়েছেন একজন বিরাট বড় শিল্পপতি। তবে তার ঋণ খেলাপির বিষয়টি ২-৩ দফা হাইকোর্ট ও চেম্বার আদালতে ঘুরপাক খেতে থাকে। তবে শেষ পর্যন্ত তার প্রার্থিতা টিকে গেলেও তাকে ঘিরে এলাকায় এক নেতিবাচক আবহাওয়া তৈরি হয়েছে। বগুড়া ৬ সদর আসনের প্রার্থী হলেন তারেক রহমান। এখানে তার বিজয়ের সম্ভাবনা বেশি থাকলেও তা একেবারেই চূড়ান্তভাবে নিশ্চিত নয়, কেননা বগুড়া একটি কসমোপলিটন শহর। এই শহরে এখন বাইরের জেলাগুলো এবং আশেপাশের উপজেলাগুলো থেকে অভিবাসী হয়ে যত সংখ্যক লোক বসতি গড়েছেন তা মোট জনগোষ্ঠীর প্রায় ৪০% বেশি। সুতরাং বগুড়ায় বিএনপির প্রতি স্থানীয় গণজোয়ার বলতে বিশেষ কিছু নেই। তবে তারেক রহমান ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বগুড়ার উন্নয়নে ভূমিকা রাখেন। এটা তাকে ভোটের মাঠে এগিয়ে রাখবে ঠিকই, কিন্তু তাই বলে জামাতে ইসলামের প্রার্থীর বিজয় লাভের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বস্তুত তারেক রহমানের প্রতি কৌতূহল বনাম জনসমর্থন এই দুয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এখন কথা হলো বগুড়ায় বিএনপির দুর্বলতা কোথায়। বগুড়া জেলা বিএনপির ঘাঁটি বা দুর্গ হিসাবে পরিচিতি পায় মূলত ১৯৯১ সাল থেকে, যা মূলত বেগম খালেদা জিয়াকে ঘিরে গড়ে ওঠে। তবে তা জিয়াউর রহমানকে কেন্দ্র করে নয়। বস্তুত জিয়াউর রহমান কোনো প্রকার আঞ্চলিক রাজনীতি করতেন না, তিনি করতেন জাতীয় রাজনীতি। সব জেলাকেই তিনি সমান চোখে দেখতেন। বগুড়ার রাজনীতিতে বিএনপির প্রধান সমস্যা হলো এখানে দলটির সাংগঠনিক ও আদর্শিক নেতৃত্ব গড়ে ওঠেনি। এর বড় কারণ হলো বিএনপির চেয়ারপারসন কিংবা চেয়ারম্যানের আসন এখানেই। তাই এখানে অন্য কারো সর্বোচ্চ নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা থাকে না এবং সেই প্রতিযোগিতাও নেই। ফলে যারা বগুড়া জেলার নেতৃত্ব গ্রহণ করেন তারা সবাই ফরমায়েশি নেতা হয়ে পড়েন। সুতরাং সব মিলিয়ে আসন্ন নির্বাচন উপলক্ষে বগুড়া জেলায় জামাতে ইসলামীর এক উত্থান পর্ব পরিলক্ষিত হচ্ছে। হাসিনার ১৫ বছরের শাসনামলে যখন প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বগুড়া জেলার বেশ কয়েকটি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামাতে ইসলামীর প্রার্থীরা জয়লাভ করেছিলেন। বর্তমানে এ জেলায় নারী ভোটারদের মধ্যে জামাতে ইসলামীর প্রতি যথেষ্ট সমর্থন বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। তরুণ যুবক এবং ছাত্রদের মধ্যেও জামাতের প্রতি আকৃষ্ট হয়ে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির ভীষণ জয়লাভ করেছিল। সেখানে বগুড়া জেলার বিপুল সংখ্যক শিক্ষার্থীরা পড়াশোনা করেন। হাসিনার ১৫ বছরের শাসনামলে বগুড়ায় ব্যাপক জুলুম নির্যাতন চালানো হয়, বগুড়া জেলাকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়। এটা বগুড়াকে বহুদিক থেকে সমস্যাগ্রস্ত করে রেখেছে। তবে বগুড়া শহরের আরও একটি বড় সমস্যা হলো মাদকদ্রব্যের ব্যবহার এবং চাঁদাবাজি। এ ধরনের সমস্যাগুলো সমাধানে যে দল সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে জনগণের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে তারা তাকেই ভোট দেবেন। এখানে ঠিক আঞ্চলিকতার ঢেউয়ে বগুড়াবাসী কাউকে ভোট প্রদান করবেন না। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।